এনটিভি অনলাইনের বিশেষ আলাপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফুজ্জামান সাচিন। বরাবরের মতো আজকেও একজন বিশেষ মানুষকে আমরা সাথে পেয়েছি এবং কথা বলবো নানা বিষয় নিয়ে। তবে এবারের আলোচনাটা একটু বেশি স্পেশাল, কারণ এবারে আমার সাথে যিনি আছেন তিনি কক্সবাজারের সন্তান, আবার ঢাকার ছোট পর্দার, বড় পর্দার, সব পর্দারই একজন জনপ্রিয় অভিনেতা জয়নাল জ্যাক। জয়নাল জ্যাক আমার সাথে আছেন, কথা বলবো তার সাথে এবং জানার চেষ্টা করব এই পর্দার এবং পর্দার বাহিরের যে নানা গল্পগুলো রয়েছে, সেই অজানা গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে জানিয়ে রাখি, জয়নাল জ্যাকের পেছনের আরও একটি রহস্য আছে, সেটি তিনি শুধুমাত্র শিল্পী নন, শিক্ষকও। এই গল্পটাও আমরা জানবো। তার আগে আমি স্বাগত জানাতে চাই জয়নাল জ্যাক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আলাপে। থ্যাংক ইউ সাজিন। কেমন কাটছে সময়? খুবই ব্যস্ততার মধ্যে, কারণ যেহেতু সামনে ঈদ, আমি গতকাল শুটিং শেষ করলাম, টানা শ্যুট শেষ করে আজকেই ব্যাক করলাম কক্সবাজারে। প্রথমে যে প্রশ্নটা দিয়ে আসলে শুরু করতে চাই, অনেকের জানার আগ্রহ আছে, জয়নাল জ্যাক শুধুমাত্র শিল্পী হিসেবে ভালো নাকি শিক্ষক হিসেবে কেমন? শিক্ষার্থীদের মতামতটা কখনো কান পর্যন্ত পৌঁছেছে কিনা? একই সাথে এই যে এত ব্যস্ত সময়, কিভাবে আসলে শিক্ষকতায় সময় দেন? আমি কেমিস্ট্রি টিচার, সো বিজ্ঞানের শিক্ষক হিসেবে আমার স্টুডেন্টদের অপিনিয়ন, আমার কেন্দ্রে যারা আমার প্র্যাকটিক্যালে যারা আমার সম্মুখীন হয়েছে, এসএসসি পরীক্ষার সময় যারা আমাকে পেয়েছে, সবার আসলে ফিডব্যাক হচ্ছে মানে অবভিয়াসলি ভালো এবং পছন্দ করে আমাকে। একজন অভিনেতা হিসেবে যতটুকু পছন্দ করে, একজন শিক্ষক হিসেবে তার চেয়ে বেশি পছন্দ করে আমাকে। এই ভালোবাসাটা আমি পাচ্ছি। পড়াতে ব্যস্ত থাকেন নাকি যখন শিক্ষার্থীরা সেলফি তুলতে ব্যস্ত থাকে ওটাকে বেশি এনজয় করেন, কোনটা? না, আসলে দুটাই মেটাতে হয়, কারণ অবশ্যই আবদার তো একটা ব্যাপার আছে। আমি স্টুডেন্টদের অবশ্যই পড়াই, এবং ওদের যদি কোনো থাকে, আবদার থাকে, ছবি তোলা থেকে শুরু করে কোনো সাজেশন, সব কিছুই চেষ্টা করি আমি। কারণ ওদের তো এটা একটা অপরচুনিটি, আর ওরা আমাকে কাছে পেয়েছে। এই জায়গা থেকে অনেক টিপস এরা নিচ্ছে, পড়াশোনার বাইরেও কোনো টিপস নিচ্ছে। একটা মেয়ের দেখা যাচ্ছে তার গণমাধ্যমের প্রতি ঝোঁক আছে, প্রেজেন্টেশনের প্রতি ঝোঁক আছে, সে আমাকে জিজ্ঞেস করছে, স্যার আমি উচ্চারণটা কীভাবে ডেভেলপ করব, স্যার আমি একটু স্পন্টেনিয়াস কীভাবে হব, স্যার আমার কোন জায়গাটা দুর্বলতা আছে, স্যার আমার এই প্যাশনটা আছে, পড়াশোনার পর আমি এই কাজটা করতে চাই, স্যার এই জায়গাটা ডেভেলপ করলে কেমন হবে। সো আমি টিচার হিসেবে, একজন অভিনেতা হিসেবে আসলে আমার জায়গা থেকে যতটুকু ওকে দেয়া যায় আমি ততটুকুই দিই, ভালোবেসেই দিই আসলে। কারণ একজন পারফর্মারের মেইন কাজটা হচ্ছে পারফরমেন্স করা, কনভিন্স করা। ওই স্টুডেন্টরাও তো আমাদের অডিয়েন্স। প্রায় ১৫,০০০-এর বেশি শোতে দেখা গিয়েছে আপনাকে, কাজ করেছেন। ফারহানের সবচেয়ে কাছের পছন্দ কেন জয়নাল জ্যাক, এটা একটু জানতে চাই। এটা এটার মেইন কারণ হচ্ছে গল্পে চরিত্রের ডিমান্ড যখন হয়, যখন একটা ক্যারেক্টার আমাকে ডিমান্ড করে, আমি ওই ক্যারেক্টারটা করতে পারবো মনে হয়, ফারহান চেষ্টা করে ডিরেক্টরকে সাজেস্ট করতে, এই ক্যারেক্টারটা জয়নাল জ্যাক করলে ভালো করবে। ওই সাজেশনের জায়গা থেকে ডিরেক্টরের কলটা আমার কাছে আসে, আমিও চেষ্টা করি কাজটা করার, আসলে দিন শেষে দর্শকের কাছে যাওয়া। চট্টগ্রামের একটা চট্টগ্রাম বলে কক্সবাজারের একটা লোক ঢাকায় এভাবে এত দারুণ করে কাজ করার বা উপস্থাপন করার যে এক অসাধারণ দক্ষতা অর্জন করেছেন, এটার পেছনের আসলে কারণটা কি? কিভাবে আসলে কক্সবাজার থেকে সরাসরি ঢাকা এবং পর্দায় জয়নাল জ্যাক? এটা আসলে থাকে না একটা, আমার যে শিল্পীর বীজটা আমার মনে হয়েছে আমার ছোটোবেলা থেকে, আমার একদম প্রাইমারি হাই স্কুল থেকে এই বীজটা ছিল। আমি যখন স্কুলের প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করতাম, আমাদের একটা গানের স্যার ছিল, রতন স্যার। রতন স্যার তবলা হারমোনিয়াম দুটোই বাজাতো, আমি গান গাইতাম। তখন মনে হতো যে মনে হয় শুধু গানটাই পারি। দেন যখন কলেজে উঠলাম তখন বুঝলাম যে না, আমার মধ্যে অনেক প্রবলেম আছে, আমার প্রেজেন্টেশন, আমার উচ্চারণে অনেক প্রবলেম আছে। যখন গ্র্যাজুয়েশনে গেলাম তখন দেখলাম যে আসলে না, আমি তো কোনো কথাই বলতে পারতেছি, আমার তো আসলে নিজেকে প্রেজেন্ট করা দরকার। তখন আবৃত্তির সাথে যুক্ত হলাম, নাটকের সাথে যুক্ত হলাম। প্রথমত হচ্ছে নিজেকে কতটুকু পারফেক্ট করা যায়,
দেন দেখা গেল একজন পারফর্মার হিসেবে দাঁড়িয়ে গেলাম। আসলে থাকে না, অনেক কিছু প্রাকৃতিকভাবে হয়ে যায়, অনেক কিছু চেষ্টা করে হয়, সব কিছুর কম্বিনেশন হচ্ছে একজন শিল্পী, সব কিছুর কম্বিনেশন। গানের কথায় যেহেতু এসেছে, আঞ্চলিক, যেটা কক্সবাজারেরই আঞ্চলিক গানের দু একটা কলি যদি শুনিয়ে দিতেন তাহলে। আঞ্চলিক গান আহ, যেটা আপনার মনে বলছে এই ও মুহূর্তে। আচ্ছা। মিঠা গুদাম টইনোর সানি, জর্জরাইয়া পরের ফানি, ও হালাসান গলার মালা, পেট পুরে দে তো আল্লাহ, ও হালাসান গলার মালা, পেট পুরে দে তো আল্লাহ। আহা, মাশাআল্লাহ, অসাধারণ, অসাধারণ গানের গলা আপনার, অসাধারণ আপনার উচ্চারণ। আমরা দুটাই নিলাম। আমরা একটু জানতে চাই, এই গানটি যখন করছিলেন, পেট ফুরোতে বলতে মন জ্বলছে, তাহলে মন কার জন্য জ্বলছে? অভিনেত্রী যারা, যাদের সাথে শুটিং সেটে দেখা হয় তাদের জন্য, নাকি ঘরারটার জন্য, ঘরার নায়িকার জন্য? না, প্রত্যেকটা মানুষের প্রতিটা মুহূর্তেই কিন্তু একটা থাকে না, একটা অদৃশ্য একজন মানুষ কিন্তু থাকে, সেটা সেটার অবয়ব থাকে না। একজন মানুষ মৃত্যুর আগ পর্যন্তই কিন্তু প্রেমে বাঁচে, প্রেমটা সবসময় থাকে, সেটা যে একদম বাস্তবে থাকতে হবে তা না, এটা অদৃশ্য, এটা দৃশ্যমান না, কিন্তু দৃশ্যমান যে আছে সে তো আছেই, সবসময় পাশে আছে, কেয়ারিংয়ে আছে, সবসময় আছে, আমিও আছি পাশে। এখন ইন্টারভিউটা প্রচার হওয়ার পর দৃশ্যমান যিনি আছেন ওনার মাধ্যমে কি কোনো বিভাগে পড়তে পারেন কিনা আপনি এই ইন্টারভিউটা প্রকাশ হলে? না, পড়িনি কখনো, কারণ সে আমাকে বোঝে, সে আমাকে অনেক বোঝে, সে আমাকে সাপোর্ট করে, সে আমাকে ভালোবাসে, সে আমাকে সম্মান করে, আমার কাজকে সম্মান করে, আমার প্রত্যেকটা কাজকে, আমার টিচিং, আমার পারফরমেন্স, আমার অ্যাজ অ্যান অ্যাক্টর, প্রত্যেকটা জায়গায় সে সম্মান করে বলেই হয়তো আমি এখনও কন্টিনিউ করে যাচ্ছি সফলতার সাথে, ভালো ভালো কাজের মধ্যে। আমরা একটু জানতে চাই যে বিনোদন, বিনোদন জগৎ এবং বিনোদন সাংবাদিকদের মধ্যে এখন একটি বিশাল কনফ্লিক্ট দেখা দিচ্ছে, নানা বিষয় নিয়ে নানা ধরনের চাওয়ার উঠছে। এই বিষয়টাকে আসলে একজন শিল্পী হিসেবে আপনি কিভাবে দেখেন? সাংবাদিক এবং যারা বিনোদন শিল্পী যারা আছেন, শিল্পীদের মধ্যে যে একটি বিভাজন তৈরি হচ্ছে, নানা ইস্যুস দেখা দিচ্ছে এখন, এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? তবে আমি পাল্টা একটা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে ট্রু আর্টিস্ট যারা আছে, আমার মনে হয় না তাদের সাথে হবে। যারা ট্রু আর্টিস্ট, যাদের মধ্যে শিল্প সত্তা আছে, যারা শিল্প সত্তাকে লালন করে, তাদের সাথে কখনো গণমাধ্যমের কারোর সাথে কনফ্লিক্ট হবে না। তবে যারা ফেক, যাদের মধ্যে শিল্প সত্তাটা নাই, কিন্তু নিজেকে শো অফ করার জন্য, ভাইরাল হওয়ার জন্য দেখা যাচ্ছে গণমাধ্যমে আসছে, একটা ইন্ডাস্ট্রিতে কেউ বলতে পারবে না যে এখানে পারফেক্ট সবাই। এখানে কিন্তু অনেক অনেক মানুষই আসতেছে, অনেকেই অনেক ড্রিম নিয়ে আসতেছে, সবাই তো আর শিল্পী না। তো আমার মনে হয় এটা এটা বিভাজন হওয়া মোটেই কাম্য নয়, কারণ আমরা যারা আজকে অভিনেতা অভিনেত্রী, আমাদের প্রেজেন্ট করছে কিন্তু তারা, আমাদের একটা ভালো দিক তারা শো করছে, আমাদের কষ্টের জায়গাটা তারা কিন্তু তুলে ধরছে। সো আমরা যখন দর্শকের কাছে যাচ্ছি, আমরা বলতে পারবো না যে আমি আমার নাটকটা অথবা সিনেমাটা দিয়ে যাচ্ছি। অবশ্যই একজন গণমাধ্যম কর্মী, একজন জার্নালিস্ট আমাকে তাদের কাছে নিয়ে যাচ্ছে, খুবই চমৎকারভাবে নিয়ে যাচ্ছে। সো আমার অবশ্যই রেসপেক্ট করতে হবে তাকে, কখনোই দূরত্ব আনা যাবে না এবং করা যাবে না, তাদেরকে একই ফ্যামিলি মেম্বার হিসেবে আগলে রাখতে হবে, আমি সেটাই মনে করি। মজার কোনো আপনার সেটের মজার কোনো গল্প যদি থাকে আমাদের একটু শেয়ার করুন স্বল্প কথায়। আচ্ছা, আম, খুবই মজার একটা স্মৃতি বলি। আহ, আমার শুটিংয়ের, আমার যখন ক্যারিয়ার শুরু হয় তখন থেকে আমার দেখা যেত আমার এনজি শট হতো। এনজি শট মানে হচ্ছে নট গুড, এনজি মানে হচ্ছে নট গুড, মানে শটটা ওকে হয় নাই। শুটিং শুরু হলো, আমি ডায়লগ দিচ্ছি দিচ্ছি, ঠাস করে আমার ডায়লগটা হলো না, অথবা ভুলে গেলাম, এনজি শট। তো একটা পর্যায়ে দেখা গেল আমাকে এনজি আর্টিস্ট হিসাবে স্টাবলিশড করে ফেললো। মানে জয়নাল জ্যাক থাকলে এনজি হবে,
এক সিন 5-6 ঘন্টা ধরে চলবে। এখন ফারহানের সাথে এই জিনিস এটা তো চলতে থাকলো। ফারহানের সাথে যখন কাজ করি, ফারহান খুবই কেয়ারফুল থাকে যে জয়নাল চেক যদি এনজি দেয় তাইলে আর ছাড়ে না, মানে দিতেই থাকে। খুব কেয়ারফুল থাকে, সে খুব অ্যাপ্রিসিয়েট করে আমাকে, জ্যাক খুবই ভালো হচ্ছে, উড়াই দে, ফাটাই দে। তাহলে আমি কিন্তু ভালো করে যাচ্ছি, হঠাৎ করে বলছে দেখিস এনজি দিস না কিন্তু। এই শুরু হলো আমার এনজি। আর এনজি দিচ্ছি, ডায়লগ আমি প্রপার ক্লিয়ার করে ক্যামেরার সামনে যাচ্ছি, আবার এনজি, ক্লিয়ার করে যাচ্ছি, আবার এনজি। এক পর্যায়ে সে আমার ক্যারেক্টারটা, ডিরেক্টর বললো যে ভাই আমি আর পারছি না। তো কি করব ভাই, কোনোভাবে সে এনজি আর ছাড়তে পারতেছে না। আমি বললাম যে ফারহান আমি এই ক্যারেক্টারটা করতে পারবো না। বলছে না ভাই তোকে করতে হবে। আমি বলছি, না আমি আর পারবো না। তা আমার স্মরণীয় হচ্ছে একটা ক্যারেক্টার আমি ওই দিন করতে পারিনি এই জীবনে। তবে এখন আলহামদুলিল্লাহ এনজি হয় না। সবচেয়ে আলোচিত কয়েকটা ডায়লগ আমাদের একটু শুনিয়ে দেন, আমরা শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের ইন্টারভিউ। বন্ধু কোনো সমস্যা নেই, কক্সবাজার গেলে আমি তো আছি, আমার হোটেল আছে দি আরাম, ওই হোটেলে যাবি, জাস্ট বলবি জয়নালের কাছে আসছি, তুই থাকবি, খাবি, ঘুরবি, কি করবি, শুধু আমার নামটা বলবি। হোটেলের নাম কি? দি আরাম। মাস্টার নাটকের একটি জনপ্রিয় গান ছিল যেটি খুব ভাইরাল হয়েছিল, যদি দোলায়ন ওখান থেকে শোনানো যায়। আসলে খুবই স্মৃতিময় একটা কাজ ছিল, ছোট্ট একটা গেস্ট অ্যাপিয়ারেন্স। আমরা নিকলিতে শুটিং করেছি, অদ্ভুত একটা কস্টিউম গেট আপ। ফারহানের আসলে ইচ্ছাতেই সিকোয়েন্সটি করা। লাকি তোর গোপন কথা কইয়া দিমু, লাকি তোর গোপন কথা কইয়া দিমু, লাকি তোর গোপন কথা কইয়া দিমু, লাকি তোর গোপন কথা কইয়া দিমু। স্কুলেতে গিয়া করছস বিয়া, স্কুলেতে গিয়া করছস বিয়া, তোর মাই শুনলে তোরে কি আর জায়গা দিব, লাকি তোর গোপন কথা কইয়া দিমু। অসাধারণ, চমৎকার। শুটিং সেটের জয়নাল এবং বাস্তবের জয়নাল, আমরা নানা ধরনের জয়নালের এবং জয়নাল জ্যাকের আমরা গল্পটা জানার চেষ্টা করছিলাম, আপনাদেরকেও জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও যুক্ত হব নতুন কোনো অভিনেতা কিংবা বিশেষ কোনো চরিত্রের লোককে নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।